সকালবেলা আর সন্ধ্যা গড়িয়ে রাত নামে তাও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছেন গিয়াসউদ্দিন। টানা 7 বছর মাদক সেবনের পর একসময় তিনি বুঝতে পারেন শরীর, মন, এমনকি পরিবার সবকিছু নষ্ট করে ফেলেছেন। এখন কিছুটা নিজে থেকে তাদের কাছে ক্ষমা টমা চাই আছে আমি, আর এই জন্য তারা একটু আমার অন্য চোখে দেখে আর কি। আমার ওয়াইফ মনক্ষুণ্ণ, কিন্তু ছেলেটা এখনো পর্যন্ত অতটুকু বুঝে উঠতে পারেনি আর কি। গিয়াসউদ্দিনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে লাখ লাখ টাকা খরচ করা হয়। চিকিৎসা দেয়া হয় স্থানীয় একটি নিরাময় কেন্দ্রে। 9 মাস সুস্থ থাকার পর সবার অগোচরে আবারও জড়িয়ে পড়েন মাদকে। যখন নেশা করতাম তখন আমার ফ্যামিলির উপর আমি খুব উচ্ছৃঙ্খল ছিলাম আর কি ফ্যামিলিতে। হ্যাঁ, রাগ যে সবসময় কাজ করতো। প্রথমবার 4 মাস থাকার পর 9 মাস ছিলাম বাহিরে সুস্থ, তারপর আবার আস্তে আস্তে এর সাথে জড়াই আর কি। মাদকে জড়িয়ে নিজের জীবনের সব সম্ভাবনা, স্বপ্ন হারিয়ে ফেলেছেন বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আরিফ আহমেদ পলাশ। 2006 সালে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে MIS ডিগ্রি নেন তিনি। 32 বছর বয়সে দেশে ফিরে যোগদান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হঠাৎ নেশার জগতে জড়িয়ে গেলে শিক্ষকতার মতো মহান পেশা থেকে বিদায় নিতে হয় তাকে। MBA BBA যে মার্কেটিং মেজর ছিল, আপনার মার্কেটিং কভার করতাম। আর হচ্ছে আপনার সিএসসির মধ্যে মূলত আপনার MIS IT যে সেকশনটা সেটা কভার করতাম। আমার সব কিছু ভালো ছিল, নিজে পড়ালেখা করছি, জব করতেছিলাম, শুধু হয়তো খারাপ সময় আমি দোষ দিই মূলত আমার নিজেরাই, যে কৌতূহল, যে আমার এই কৌতূহলটা আমি কন্ট্রোল করতে পারিনি, ওই কারণে আমি ল্যাপস করছি। নাহলে তো আমার তো ল্যাপস করার কথা ছিল না। কোনাবাড়ির আমির হোসেন ড্রাইভিং পেশায় আসেন চাচার হাত ধরে। এক পর্যায়ে তিনি জড়িয়ে যান নেশার জগতে। এরপর থেকে পরিবারের প্রতি তার দূরত্ব বাড়তে থাকে। প্রথম অবস্থায় কাজাতে শুরু করি, এইভাবে মনে করেন আস্তে আস্তে আমি মনে করেন যে ফেন্সিডিলে যাই। তো আস্তে আস্তে ফেন্সিডিল ভালো লাগে না, ফেন্সিডিল নেশা তখন পুষে না, তখন আর ভালো লাগে না। তখন আস্তে আস্তে যাই হেরোইন খাইতে এক অবস্থায় মনে করেন আমার ফ্যামিলি সবকিছু মনে করেন যাই ছিল আর কি, তা মনে করেন সব নষ্ট করে ফেলাইছি। এভাবে নেশার পেছনে 15 লাখ টাকা খোয়াবার পর উপলব্ধি আসে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব কেউ আর তাকে গ্রহণ করছে না। দিন দিন কমে যাচ্ছে শরীরের কর্মক্ষমতা। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। আমি বিয়ে করছি, আমার বাচ্চা হয়েছে, এখন আমার চেষ্টা যে আমি সুস্থ থাকবো। কারণ আমার উপলব্ধি জাগছে, এতদিন আমি মনে করেন নেশার কারণে ঘুরে পড়ে আমার কোনো কিছু কাজ করে নাই, যে আমার কোনটা করলে ভালো হইবে, কোনটা করলে মন্দ হইবে, এগুলো আমি কোনো কিছু বুঝতে পারতাম না। নেশার জন্য একসময় নিজ দেশ ছেড়ে অন্য দেশে ছুটে যেতেন ফজলে আমিন হ্যাপি। দীর্ঘ 22 বছর মাদক আর নেশার ভয়াবহ জগতে ডুবে থাকার পর একসময় তার মনে হয় হারিয়ে যাওয়া সুন্দর জীবনে ফিরতে হবে তাকে। বাংলাদেশে যখন 1400 টাকা দাম হয়ে গেল পেন্সিলের, তখন আমি করলাম ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া ছিলাম 1 মাস, আবার ইন্ডিয়া থেকে খবর পেলাম বাংলাদেশে অ্যাভেলেবেল, এখন দাম কমছে, এখন আবার চলে আসি। কারণ যেহেতু আমি 22 বছরের একজন আসক্ত ব্যক্তি, আমি 8 বার ডিটক্স করছি। আমি যেটা দিয়ে হারাইছি, আমাকে হারাইছি, আমার পরিবারকে, আমার সমাজকে হারাইছি, ওখান থেকে আমি আবার ফিরে আসতে চাই। এদিকে মাদকাসক্তদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় সরকারিভাবে পরিচালিত প্রধান নিরাময় কেন্দ্রে রোগীদের জন্য শয্যা আছে মাত্র 40টি। সিনথেটিক ড্রাগস অর্থাৎ ইয়াবার মতো মাদকের কারণে মানুষ এখন বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন নিরাময় কেন্দ্রের চিকিৎসক। সিনথেটিক ড্রাগ বলতে আমরা ওই যে হিরোইন বুঝি, মরফিন বুঝি, প্যাথেটিন বুঝি, তারপরে ইয়াবাও কিন্তু সিনথেটিক ড্রাগ, ট্যাবলেট, এগুলো তো ব্যবহার তো চলছেই। কেউ আছে শুধুই মাদকাসক্ত, আর কেউ আছে মাদকাসক্তির সঙ্গে তাদের মানসিক রোগ আছে, আবার কারো কারো আছে মাদকাসক্তি আছে, অন্য শারীরিক রোগ আছে। আমাদের 3টাই চিকিৎসা দিতে হয়। মাদক নিরাময় কেন্দ্রগুলো সরকারি সহযোগিতা ছাড়া কিভাবে রোগীদের সেবা দিচ্ছে তা নিয়ে বললেন এই কর্মকর্তা। নিরাময় কেন্দ্রের যে আইন বিধিমালা প্রণয়ন করা হয়েছে বর্তমান সরকার, এই বিধিমালা অনুযায়ী যেন চলে, যেন কেউ এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, চিকিৎসা যেন সঠিকভাবে পায়। মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমরা তাদেরকে একটা মাদক অধিদপ্তরের আওতাধীন লাইসেন্সিং এর সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। মাদকের নীল দংশনে আজ অনেক পরিবার বিপর্যস্ত। পাড়া মহল্লায় এখন ইয়াবার হাট বসতে শুরু করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি নির্মোহভাবে কাজ করে, তবে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা হলেও এই ভয়াবহতার হাত থেকে রেহাই পাবে। দর্শক দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। পুলিশের জন্য যত সুযোগ সুবিধায় বাড়ানো হোক না কেন, এক শ্রেণীর পুলিশ কর্মকর্তা আর সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ড যেন থামানোই যাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাস এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে আরো একাধিক ঘটনা। এসব ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। আর একটি ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার অনুমতি মিলেছে। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গোলাম রাব্বিকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার তার কাছ থেকে অর্থ আদায়ের জন্য মারধর শুরু করেন। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তারপর আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধহয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাইনি। নির্যাতনের এক পর্যায়ে বাধ্য হয়ে রাব্বি পুলিশের জন্য টাকা নিয়ে আসতে তার বড় ভাইকে ফোন করেন। তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় রাব্বিকে। ফোন দিয়ে বলা হয়েছে যে পরিবারের কারোর সাথে যোগাযোগ করে টাকা নিয়ে আসার জন্য। তখন পরিবারের কাউকে ফোন না দিয়ে আমাকে ফোন দেয়। এরপরে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছোট ভাইকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে দীর্ঘ সময় এসআই মাসুদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার পরে আমরা রাত্র 2:30টার দিকে রাব্বিকে নিয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় নড়েচড়ে বসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়। মাননীয় আদালত মন্তব্য করেছে বরখাস্ত ইজ নট এনাফ, আরো অনেক বেশি কিছু করা উচিত। মাননীয় আদালত বলেছে সে একটা ক্রিমিনাল, অভিযোগটাকে এফআইআর হিসেবে দিতে বলছে, এজাহার হিসেবে নিতে গ্রহণ করতে বলেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার উপর নির্যাতনের ঘটনা নিয়ে সারা দেশে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আরেক দল পুলিশের নির্যাতনের শিকার হন অপর একজন সরকারি কর্মকর্তা। গত 15 জানুয়ারি ভোরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাস কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় যাত্রাবাড়ি এলাকায় সাদা পোশাকধারী একদল পুলিশ তার গতিরোধ করে। পুলিশে সিগন্যাল দেয়, উনি গাড়িটা থামায়, উনার মোটরসাইকেলটা, তাকে এই এসআই আকাশ বাড়ি দিয়ে বসে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয়। বিকাশ চন্দ্র দাস সাদা পোশাকের পুলিশকে ছিনতাইকারী ভেবে নিজেকে রক্ষার চেষ্টা করতে থাকেন। তখন এসআই আকাশ হোসেন তাকে আটক করে। বিকাশ চন্দ্র দাসের পরিচয় জানার পরও তাকে বেধড়ক মারধর করা হয়। একজন লোক বাসায় এসে আমার বলে যে আপনাদের ভাইকে পুলিশে মাইরা রাস্তা ফেলা গেছে। তখন আমরা গেলাম, যে দেখি যে একটা ভ্যান গাড়ির মধ্যে শোয়া রাখছে। তো ওখানে যে এদের কর্মচারীর কাছে শুনতে পারলাম যে পুলিশে ওরে মোটরসাইকেল থামাইতে বলছে। তো থামানোর সাথে সাথেই পুলিশের উপরে চড়াও বলছে যে আমি একজন সিটি কর্পোরেশন কর্মকর্তা। কোনো কথাই শুনেনি, না শুনে এর উপরে টর্চারিং শুরু করে দিয়েছে। মারার পর এর কাছে একটা ওয়ারলেস ছিল, ওয়ারলেসটা যখন বেড়ে গেছে তারপরেও মারছে। বিকাশ চন্দ্রের উপর পুলিশের নির্যাতনের খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে এসআই আকাশের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও কথা হয় ঘটনার সময় উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তার সাথে। তাৎক্ষণিকভাবে কিন্তু আরিফ ভাই জায়গায় বিষয়টা শেষ হয়ে গেছে, ওনাদের কাউন্সিলর আসছে, তারপরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসছে, আসার পরে এটা বৈশা ঢাকার যুগে অপরাধ করে থাকে, এটাই হবে। আর আমি এখানে আসার পরে বিকাশের মনে কষ্ট একটা যে মনোযোগ আমাকে ছিল, আমি আসার পরও আকাশ সাহেব কেন আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপরে তো মারধর করছে, হ্যাঁ নিচে ফেলায়, এটা না নিচে ফেলায় ইয়ে করে নাই, জাস্ট একটা দস্তাদস্তির মধ্যে যাও আর কি। আরিফ ভাই আমি মিথ্যে আপনার সাথে বলার জন্য মনে হয় আপনার সাথে আমি হেসিং করতেছি, এর মধ্যে লাতে কোথায় একটু হয়ে যাইতে পারে। বিকাশ চন্দ্রকে মারধরের ঘটনাটি প্রকাশ পেলে এসআই আকাশ হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়। আর এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ত্রুটি ধরা পড়েছে বলে জানান ওয়ারিজনের উপপুলিশ কমিশনার। তারা উভয়কে আসলে ছিনতাইকারী ভেবেই মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে। তবে মাঝখানে বিকাশের সঙ্গে যে অসদাচরণের যে অভিযোগটা এসেছিল সেটির ব্যাপারে আমরা অনেকগুলো জায়গাতেই আমরা প্রমাণটা পেয়েছি
এবং পুলিশের হ্যান্ডেলিংটা অনেকটা জায়গাতেই প্রপার ছিল না। সেই ক্ষেত্রে আমরা সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যে মাত্রায় অপরাধ করেছে সে মাত্রায় তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে একাধিকবার সাদা পোশাকে পুলিশের অভিযান বা টহল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। ডিএমপি হেডকোয়ার্টারের নির্দেশনাকে অমান্য করা প্রসঙ্গেও কথা হয় পুলিশের এই কর্মকর্তার সাথে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন, অনেকবারই দিয়েছেন এবং ডিএমপি হেডকোয়ার্টার থেকে কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের জানা মতে সিভিল টিম কোথাও কাজ করছে না। কেবলমাত্র যদি কোনো স্পেশাল অপারেশনের জন্য ডিসির মনিটরিংয়ে এবং ডিসির অ্যাপ্রুভাল নিয়ে যদি কোনো অপারেশন করতে যায় সেক্ষেত্রে সিভিল করতে পারবে খণ্ডকালীন সময়ের জন্য এবং সেটাও সেই অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে সেই সিভিল টিম বিলুপ্ত করতে হবে। শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা বা ডিএনসিসি কর্মকর্তাই নয়, উত্তরা এলাকায় এক ব্যবসায়ীকে বান্ধবী সহ আটকে মাদকের মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 1 ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে আদাবর থানার এসআই রতন কুমার হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে ভুক্তভোগী নারী আদালতে নারী নির্যাতন আইনে মামলাও করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান। রিক্রুটমেন্টের ক্ষেত্রে এসআই এবং আমরা যে কনস্টেবলের ক্ষেত্রে বলি প্রচুর টাকা লেনদেন হয়, ফলে যোগ্য যে লোকজন, যোগ্য যে ব্যাকগ্রাউন্ডওয়ালা যে সদস্য তারা অন্তর্ভুক্ত না হয়ে অযোগ্য লোকজন এই বাহিনীতে অনুপ্রবেশ করছে। তার সাথে যুক্ত হয়েছে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স, যারাই ক্ষমতায় আসে, ক্ষমতাশালী যারা আছে বাংলাদেশে তাদের মধ্যে একটা ফিউডাল মাইন্ডসেট আছে, তারা একটা নেক্সাস তৈরি করেছে। এই পাওয়ারফুল গ্রুপগুলো তারা কোনো না কোনোভাবে এই ফোর্সের কাছ থেকে, এই সমস্ত মানুষের কাছ থেকে তারা এক ধরনের মানে তারা সেবাটা পায়, বিনিময়ে তারা তাদেরকে বাঁচিয়ে রাখে। এভাবে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছে। পুলিশের কাজ হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেই কাজ ফেলে যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেসব পুলিশের শাস্তির দাবি সকলের। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। রাজধানীর পর এবার যশোরে টাকা না পেয়ে এক প্রবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অপর একটি ঘটনায় সুইডিশ নাগরিকের কাছ থেকে ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। এই দুটি ঘটনায় 6 পুলিশকে ক্লোজ করা হয়েছে আর গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। গত 10 জানুয়ারি 1 মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের একমাত্র ছেলে মিকাইল হোসেন। দেশে আসার 12 দিনের মাথায় পাল্টে যায় তার জীবনের চিত্র। 11টার সময় আমার ছেলে বাড়িতে খেয়ে পলিরহাটে গেল মোবাইল ঠিক করতে, ওখান তো পুলিশ ধরে নিয়ে যায় সদর থানায় রাখে। সদর থানায় 2 দিন রাখে, ওখানে মারা ধরা করে, চোখ বন্ধ করে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলায়, ফেলায় তো হাত পা বেঁধে। 22 জানুয়ারি থানার এএসআই বাবুল আক্তার যশোরের শহরতলি এলাকা থেকে মিকাইল হোসেনকে সদর ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানে মিকাইলকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে নানা সময়ে বিভিন্ন পরিমাণ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। ওখানে টাকার কথা বলে 3 লাখ, তা ওখান থেকে আমি কোথায় পাবো, ওখান থেকে বলে আমি চলে আসি। তারপরে দালাল এসে আমার কাছে কি 1,10,000 টাকা দিলে তোমার ছেলে ছেড়ে দেবো। এমনকি পুলিশ মোবাইল ফোনে পরিবারকে নির্যাতনের শব্দ শুনিয়েও টাকা দাবি করে বলে অভিযোগ করেন তার মা। ওই দিন রাত্রে প্রায় 3টার সময় আমার ছেলে আমার কাছে ফোন করে যে মা আমার 20,000 টাকা হলে এরা ছেড়ে দেবে। অভিযোগ চাহিদা মাফিক টাকা দিতে না পারায় আটকের 3 দিন পর গত 25 জানুয়ারি দুপুরে মিকাইলকে 100 গ্রাম হেরোইন সহ কোতোয়ালি থানায় হাজির করে মামলা দেয় পুলিশ। স্যার আমার স্বামী নির্দোষ, 200 গ্রাম হেরোইন চালান দেবো, স্যার আমার 60 জীবন নষ্ট করে। মিকাইলকে মিথ্যা মাদকের মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দারোগা বানোয়াট ভাবে যে হিরোইনটা তার দেশে, এটা আসলে বানোয়াট ভাবে দেশে, এর মতন ভালো ছেলে নেই। আপনারা গ্রামে তদন্ত নীতি বলেন পুলিশে, তারে বলছে যে টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে প্রথমে দাবি তাদের, তারপরে বলছে 3 লাখ দিতে হবে। টাকা না দিতে পারার কারণে তাকে চালান করে দিয়েছে।
পুলিশের হাতে এভাবে সাধারণ মানুষ হয়রানি হলে কোথায় বিচার চাইবে সেই জিজ্ঞাসা মিকাইলের স্ত্রীর। আমি